গতকালকে যে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকায়, দাদা আপনাকে একটি গুলি করে দিই, মানে পরিস্থিতি কোন পর্যায়ে গেলে, প্রশ্ন করছে গুলি করবার আগে, হ্যাঁ দাদা একটি গুলি করে দিই, পরিস্থিতি কোন পর্যায়ে গেলে আপনাকে আমি বলতে পারি যে দিদি একটি গুলি করে দিই বলে আপনাকে আমি গুলি চালিয়ে দিতে পারি প্রকাশ্যে। দুইজনই একই বাহিনীর সদস্য, আনসার বাহিনীর সদস্য, সেখানে নোমান মিয়া গুলি করছে ব্রজেন্দ্র বিশ্বাসকে। এই যে পরিস্থিতিটা চলছে, আপনার হাতে যদি শাখা থাকে, আপনার কপালে যদি সিঁদুর থাকে, তাহলে বাংলাদেশের মেয়েরা রাস্তায় স্লেজিংয়ের শিকার হচ্ছে এবং বিভিন্ন সময় আক্রমণের শিকার হচ্ছে। শুধু হিন্দুরাই নয়, সেখানে যে মুসলিম নারীরা যারা আছেন প্রগতিশীলতার পক্ষে, যারা আমাদের বাঙালি সংস্কৃতির পক্ষে, যারা কপালে লাল টিপটি পরেন, তাকেও কিন্তু রাস্তায় বেরোলে ওই স্লেজিংয়ের শিকার হতে হচ্ছে যে কপালে কেন টিপ পড়েছে। তাদেরকে মানে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় সেগুলো মুখ ফুটে বলার মতো নয়, সেই ঘটনাগুলো ঘটছে। আপনার ধরুন যে কোনো ছেলে যদি হাতে লাল সুতা বাঁধা থাকে, তাকে রয়ের এজেন্ট বলে, ভারতের দালাল বলে তাকে নির্মমভাবে পিটিয়ে দেওয়া যায়। ঝিনাইদহ একজন গরিব রিক্সা চালক, সে ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ হিন্দু, গোবিন্দ বিশ্বাস তার নাম, তার হাতে একটি লাল সুতা বাঁধা ছিল, তাকে বলা হয়েছে রয়ের এজেন্ট, তাকে নির্মমভাবে পিটিয়ে মাথা ফাটিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। আর ধর্ম অবমাননার কথা বলে যে কোনো সময় যে কাউকে হত্যা করা সম্ভব। দীপু দাসের ঘটনাটা আপনারা দেখেছেন, এর বাইরেও এরকম অন্ততপক্ষে 250 ঘটনা গত 1.5 বছরে ঘটেছে ধর্ম অবমাননা বা ইসলাম অবমাননা বা মহানবী অবমাননা বা কোরআন অবমাননার ভুয়া অভিযোগ তুলে এইভাবে আক্রমণ করা হয়েছে। কখনো পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কখনো গ্রেপ্তার করা হয়েছে, কখনো তার বাড়িঘর জ্বালিয়ে পড়ে দেওয়া হয়েছে। এবং এমন ঘটনাও ঘটেছে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পুরো একটি হিন্দু গ্রাম কিংবা হিন্দু একটি পাড়া সেখানে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশে ধরুন মুক্তিযুদ্ধের পক্ষের যে সমস্ত স্মারকগুলো আছে, আমাদের জাতির পিতার স্মারক, জাতির পিতার যে বাসভবনটি ছিল, সেগুলো থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্নগুলোকে ধ্বংস করা হচ্ছে। আমি বোধহয় আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আমি বোধহয় একজন সৌভাগ্যবান মানুষ যে আমার জাতির পিতার একটি ছবির সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। সেটার কারণ এটা কলকাতা। এই ছবিটা যদি ঢাকাতে থাকতো তাহলে এই ঘরটিকে ধরে ভেঙে দেওয়া হতো। পরিস্থিতিটা কিন্তু বাংলাদেশে এমনই চলছে। এই শেখ মুজিবুর রহমান, যার ছবির সামনে আপনি দাঁড়িয়ে রয়েছেন কলকাতা প্রেস ক্লাবে, তার ছবি এরকমভাবে লাগানো রয়েছে এবং সম্মানের সঙ্গে লাগানো রয়েছে, সেই শেখ মুজিবুর রহমানই কিন্তু ছিলেন সেই পথিকৃৎ যার হাত ধরে আজকে পূর্ব পাকিস্তান থেকে খান সেনাদের বুটের তলা থেকে বাংলাদেশের জন্ম হয়েছে। আর আজকে সেই যাদের পায়ের তলা থেকে বাংলাদেশ বেরিয়ে এসে বাংলাদেশ নাম নিয়ে খোলা নিঃশ্বাস নিতে পারছে খোলা হাওয়ায়, তাদেরকেই নিজেদের মানে বাপ বলে মাথার উপরে মানে ধরে রাখা, পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা, এই বিষয়টা কবে থেকে নতুন করে চাগার দিয়ে উঠল? দেখুন, ভেতরে ভেতরে পাকিস্তানিকরণের একটি প্রক্রিয়া অনেক দিন ধরেই চলছিল এবং পাকিস্তানের বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা, যেটা আইএসআই আমরা জানি যে আইএসআই তাদের কাজই হচ্ছে সন্ত্রাস উৎপাদন করা, সন্ত্রাস লালন করা এবং সন্ত্রাস রপ্তানি করা। তারা বাংলাদেশে এই সন্ত্রাসকে রপ্তানি করেছে এখন। এবং বাংলাদেশের এই পাকিস্তানপন্থী সরকার, জঙ্গিবাদী সরকার ইউনুস শাহীর আমলে সেখানে কিন্তু এই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের নামে, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করার নামে যে যাদের হাত থেকে আমাদের যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ ধর্ষিতা মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ জন্ম নিয়েছিল, সেই বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বেইমানি করে ইউনুস সরকার কিন্তু সেই পাকিস্তানের সেই সন্ত্রাসবাদীদের সঙ্গেই আজকে সম্পর্ক স্থাপন করছে এবং তারা বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। খুব স্বাভাবিকভাবে পাকিস্তান ছাড়ি বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো অস্তিত্ব দেখতে চাইবে না। তারা বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের কোনো অস্তিত্ব, কোনো স্মৃতিচিহ্ন দেখতে চাইবে না। সেই কাজটি কিন্তু এখানে খুব সচেতনতার সঙ্গে এবং খুব পরিকল্পনা মাফিক করা হচ্ছে, যেটা মেটিকুলাস ডিজাইন বলে ইউনুস নিজেই কিন্তু স্বীকার করেছে। সেই মেটিকুলাস ডিজাইনের দ্বিতীয় পর্ব এখন চলছে, পাকিস্তানিকরণ এবং বাংলাদেশকে নব্য পাকিস্তানে পরিণত করা। এবং এই আইএসআই এর মদদে বাংলাদেশে মুহাজির রেজিমেন্ট বলে একটি রেজিমেন্ট গঠন করা হয়েছে জঙ্গিদের নিয়ে। পাকিস্তান আইএসআই এর যে ঢাকা সেল, তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কাজগুলো চলছে। এর সঙ্গে জামাত শিবির প্রত্যক্ষভাবে জড়িত এবং বাংলাদেশের যে বর্তমান অবৈধ সরকার, তার প্রত্যক্ষ মদত সেখানে কিন্তু আছে। এই যে একজন মুসলমান কবি লিখেছিলেন, একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, সেই যে মানে একই বৃন্তে দুইটি কুসুম, তার একটি কুসুম আরেকটি কুসুমকে পদদলিত করছে, তার একটা জীবন্ত প্রমাণ আপনি নিজে। তার কারণ আমরা যেটা জানতে পেরেছি, আপনার ওপরে বারবার প্রাণঘাতী হামলা হয়েছে বা আপনাকে হামলা করবার বা আপনাকে খুন করবার মানে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই বিষয়টা মানে ঠিক আপনার সঙ্গে কী কী হয়েছে, কিভাবে আপনাকে প্রত্যেক মুহূর্তে ভয়ের মধ্যে থাকতে হচ্ছে, এই বিষয়টা একটু আমার দর্শকের সামনে তুলে ধরেন। আমি এখনো পর্যন্ত বলতে চাই
চাই একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, কারণ বাংলাদেশ 1971 সালে যে মুক্তিযুদ্ধ করেছিল তার মূল চেতনা ছিল এটি। 47-এ ধর্মের ভিত্তিতে ইসলামে কি বলে মুসলমানদের রাষ্ট্র হিসেবে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই ইসলাম ভিত্তিক জাতীয়তাবাদকে বাঙালি জাতি অস্বীকার করে সেই ইসলাম ভিত্তিক জাতীয়তাবাদকে লাথি মেরে বাঙালি জাতি কিন্তু অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ যেটা, সেই বাঙালি সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছিল। এবং মুক্তিযুদ্ধের পরে 72-এর সংবিধানে সেই ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রকে সংবিধানে 4 মূলনীতি করা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে আস্তে আস্তে সেই জায়গা থেকে বাংলাদেশ সরে যেতে শুরু করেছে। তৎকালীন যে সামরিক বেসামরিক বিভিন্ন সরকার, তারা সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রাহিম লাগিয়ে দিলেন, ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস লাগিয়ে দিলেন এবং রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করলেন। পরবর্তীতে 2009 সালের সংবিধানে রাষ্ট্রধর্ম কি বলে যে ধর্মনিরপেক্ষতা সহ 4 মূলনীতি ফিরে এলেও শেখ হাসিনার সরকারও কিন্তু তখন আপনার এই রাষ্ট্রধর্ম ইসলাম এবং বিসমিল্লাহ বাতিল করতে পারেনি, অর্থাৎ সংবিধানটি আমাদের সবার জন্য করতে পারেননি, আমার দেশটিকে আমার সবার জন্য সমান করতে পারেননি। রাষ্ট্রধর্মের মধ্য দিয়ে বাংলাদেশের যে 2টি কুসুম, সেই 2টি কুসুম বলবো না, আমি 4টি কুসুম বলবো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4টি কুসুমের 3টি কুসুমকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দেওয়া হলো। ইসলাম রাষ্ট্রধর্ম, তাহলে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানরা হয়ে গেল বাংলাদেশ রাষ্ট্রের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই জায়গা থেকে আসলে রাষ্ট্র যখন নীতিগতভাবে রাষ্ট্রধর্মকে লালন করে, তখন খুব স্বাভাবিকভাবে ভিন্ন ধর্মের যারা অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘু আছে তাদের উপর আক্রমণের মাত্রা বেড়ে যায়। শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, যে জাতিগত সংখ্যালঘু আছে, আদিবাসী, চাকমা, মারমা, বৌদ্ধ সহ, চাকমা, মারমা সহ সাঁওতাল, গারো যারা আছেন, তাদের উপরেও আক্রমণের মাত্রা দিনে দিনে তীব্রতর হয়েছে। এবং আজকের দিনে এসে দেখছি যে ওই 2টি কুসুমের 4টি কুসুমের 3টিকে পুরোপুরিভাবে ছেঁটে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং তাদের সেই কুড়ি থেকে একই বৃন্ত থেকে ছিঁড়ে ফেলে তাকে একেবারে আলাদা করে তাকে পায়ের নিচে দিয়ে দাবিয়ে ফেলা হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আপনারা এই মুহূর্তে ভারতের কাছ থেকে কি আশা করেন? আমরা আসলে 1971 সালে আমরা কৃতজ্ঞতার সঙ্গে ভারতের অবদান আমরা স্মরণ করি আমাদের মুক্তিযুদ্ধের সময়, এবং সেই সময়কার মতো ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, ত্রিপুরা সরকার, আসাম সরকার সবাই মিলে একত্রিত এখানকার সমস্ত রাজনৈতিক দলগুলো, ভারতের সমস্ত রাজনৈতিক দল, ভারতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ আপামর জনগণ, তারা যেন 1971-এর মতো করে আজকে বাংলাদেশের পক্ষে আশা করি। কারণ ভারত যদি এখানে সোচ্চার হয় তাহলে বিশ্ব জনমত গড়ে তুলতে আমাদের জন্য সুবিধা হবে। এবং ভারতের কাছে আমাদের এটাই আবেদন যে বিশ্ব জনমত গড়ে বাংলাদেশের এই অবৈধ ইউনূস সরকারকে তাড়াতে এবং তার উপরে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে বিশ্ব জনমত গড়ে তোলার যে প্রক্রিয়া, জাতিসংঘের কাছে আবেদন করা, কারণ আমাদের ওখানে তো কোনো বৈধ সরকার নেই, ফলে জাতিসংঘের কাছে ওই আবেদনটা করার মতো আমাদের কেবলমাত্র মানে পাবলিক ফোরাম থেকে সুযোগ আছে, সরকারি ফোরাম থেকে সুযোগ নেই। কিন্তু ভারত সরকার যদি সেই কাজটি করে, জাতিসংঘের কাছে আবেদন করে বা বিশ্ব যে মানবাধিকার সংগঠনগুলো আছে তাদের কাছে যদি ভারতবাসী আজকে যদি ভারতের লক্ষ জনতার মিছিল নামতো এই কলকাতা শহরে 71-এর মতো বাংলাদেশের পক্ষে, তাহলে কিন্তু সেই বিশ্ব জনমত বাংলাদেশের এই অবৈধ সরকারকে চাপ প্রয়োগ করতে বাধ্য হতো। আমরা সেই প্রত্যাশাটি করি। না, আপনারা কি মানে পরিষ্কার প্রশ্ন সেটা হচ্ছে, আপনারা কি ভারতের কাছে নাগরিকত্বের আশা রাখেন, নাকি নিজেরা বাংলাদেশি নাগরিক হিসাবে যাতে বাংলাদেশে মাথা উঁচু করে বাঁচতে পারেন সেই আশা রাখেন? আমরা প্রথমত আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমি ভারতে এসেছি কিন্তু এখানে থাকার জন্য নয়, আমি ভারতে এসেছি আবার বাংলাদেশে ফিরে যাবার জন্যে। কিন্তু বাংলাদেশে ফিরে যাবার মতো পরিস্থিতি নেই, কারণ আজকে যদি আমি বাংলাদেশে যাই তাহলে আমাকে একটি গণহত্যার মুখে পড়তে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে হত্যার জন্য, একদম প্রকাশ্যে ফেসবুকে বলেন বা সমস্ত জায়গায় বলেন, মানে বিভিন্ন সময়ে সেই যে ডাকসুর ভিপি সাদিক কায়েম থেকে শুরু করে অনেকেই প্রকাশ্যে কিন্তু আমাকে হত্যার হুমকি দিয়েছেন, সভা সমাবেশ করেও। তো এই পরিস্থিতিতে আমাদের আসলে এই মুহূর্তে দেশে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে একটি লং টার্ম ভিসার প্রত্যাশা করি ভারত সরকারের কাছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের যে মানুষেরা এখানে এসছেন তাদেরকে একটি দীর্ঘমেয়াদী ভিসা দিয়ে এখানে নিরাপদে থাকার একটি ব্যবস্থা আপাতত করে দেয়া, এবং বাংলাদেশের থেকে যে হিন্দুরা এখানে একেবারে দেশ ত্যাগ করে চলে আসতে বাধ্য হয়েছেন, কারণ হিন্দুদের সংকটটা তো কেবলমাত্র অন্যদের মতো না, হিন্দুদের সংকটটা আরও অনেক বেশি গভীর। সেই জায়গা থেকে হিন্দুরা যারা এখানে চলে এসছেন, যারা এখানে নাগরিকত্ব চাইছেন, যারা আমার মতো ফিরে যেতে চান না, যারা নাগরিকত্ব চাইছেন, তাদের ক্ষেত্রে নাগরিকত্ব আইন আর একটু সহজ করে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য আমি ভারত সরকারের কাছে আবেদন জানাই। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এগুলো হচ্ছে অখণ্ড ভারতের অংশ। ভারত ভেঙে এই অংশগুলো তৈরি হয়েছিল। এদের সঙ্গে আমাদের জিনগত, সংস্কৃতিগত, ধর্মগত সমস্ত ক্ষেত্রে মিল আছে।
সুতরাং আমার স্বজন, আমার আত্মীয়, আমার আত্মীয়রা যখন বিপদে পড়বে তখন তো আমার তাকে পাশে দাঁড়াতেই হবে। কিন্তু প্যালেস্টাইন বা ওই কী বলে আপনাদের আফ্রিকা, এইসব লোকগুলো তো আমার আত্মীয় নয়, তার সত্ত্বেও আমরা পাশে দাঁড়াই। দলাই লামা যিনি চায়না থেকে চলে এসেছিলেন, দলাই লামার পাশেও তো ভারত সরকার দাঁড়িয়েছে। দলাই লামা এতদিন ধরে ভারতবর্ষে রয়েছেন এবং তিনি এখানে গভর্নমেন্ট চালাচ্ছেন। তো দলাই লামার পাশে যদি দাঁড়াতে পারে ভারত সরকার, তাহলে বাংলাদেশের হিন্দুদের পাশে কেন ভারত সরকার দাঁড়াতে পারবে না? সবসময় দাঁড়াতে। ভারত মানবিকতার দেশ, অতীতেও দাঁড়িয়েছে, এবারও দাঁড়াতে পারে। কিন্তু ভারতের মানে যে জনসংখ্যার মধ্যে বা জনবিন্যাসের মধ্যে যে একটা পরিবর্তন ক্রমাগত হয়ে চলেছে অনুপ্রবেশকারীদের মাধ্যমে, এবং তার মধ্যে যদি এখন ভারত সরকার এনাদের পাশে দাঁড়িয়ে নতুন করে আরও বহু মানুষকে ভারতে থাকবার জন্য অনুমতি দেন, তাহলে সেক্ষেত্রে তো ভারতে জনবিস্ফোরণ ঘটে যাবে। আমরা আরেকটা দাবির কথা বলেছি যে বারবার যদি আপনি নাগরিকত্ব দেন, নাগরিকত্ব বারবার দেবেন, কিন্তু তাদের তো সংখ্যা বাড়বে। কিন্তু তাদের যে নাগরিকত্ব মানে কি, তারা পালিয়ে আসবে, তাদেরকে আপনি নাগরিকত্ব দিলেন, কিন্তু তাদের থাকা খাওয়া এগুলো কী হবে? আমরা যে সম্পদ ফেলে এসছেন, বাংলাদেশ থেকে যে মানুষগুলো এত বছর ধরে সম্পদ ফেলে এলো, সেই সম্পদগুলো তো অন্য লোকরা ভোগ দখল করছে। এটা তো হতে পারে না। সম্পদগুলো ফেরত দেওয়ার ক্ষেত্রে, সম্পদ ফয়সালা করার ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা নিতে হবে। এই সম্পদের ফয়সালা কি সেটা আন্তর্জাতিক মঞ্চে তুলতে হবে, যে ওই সম্পদ তাদের ফেরত দিতে হবে। এই সম্পদ ফেরত দেওয়ার মানে কি বাংলাদেশের কিছু অংশ বা জমি অধিগ্রহণ? প্রয়োজনে সেটা হতে পারে, এটা অতীতে অনেক ইতিহাস আছে ভারত সরকার, সেটা তো দেখুন ইন্টারন্যাশনাল ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি যদি আমার সম্পদ কোথাও ফেলে আসি, তাহলে সেই সম্পদের প্রতি তো আমার দাবি উঠে যায় না। আমি তো পালিয়ে এসেছি, এমনটা নয় যে আমি সেদে ওখানে বিক্রি করে চলে এসেছি, তা তো নয়। আমি তো ফেলে পালিয়ে এসেছি, আমাকে জোর করে দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সুতরাং আমি আমার সম্পদের দাবি করতেই পারি। একটা শেষ প্রশ্ন করব যে বাংলাদেশে আমরা ইতিমধ্যেই দেখেছি যে ছায়ানট ভাঙচুর করা হয়েছে এবং বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে কোনো রকম সংস্কৃতি চর্চা করা বন্ধ। সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে সরাসরি বন্ধ না করলেও সেকুলার গান গাইতে বলা হচ্ছে সঙ্গীত শিল্পীদেরকে। আস্তে আস্তে আমাদের এখানেও কি পরিস্থিতিটা বাংলাদেশের মতোই হতে চলেছে? আমি নতুন একটা শব্দ শুনেছি, সেকুলার গান। সেকুলার গান এর আগে আমি শুনিনি, হয়তো কারামোড়া, ঘর ভেঙেছে, স্মরণ আছে, সব গানগুলো বোধহয় সেকুলার গান। তো সেকুলার গানের চর্চা এখন এখানে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং জেমস কেন, আমি বলছি যারা সেকুলার গান করতে উঠছেন বা যাদেরকে বলা হয়েছে, তারাই তো সেকুলারিজমের পক্ষে এতদিন ঢাকঢোল পিটিয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন, এতদিন তারা চুপ করে বসে গেছিলেন। এখন যখন ওনাকে বলা হয়েছে, তখন উনি বুঝতে পারছেন যে বিপদটা ঠিক কোথায়। বিপদটা অনেক দিন আগে থেকেই আমরা বলছিলাম যে বিপদটা কিন্তু খুব ভয়াবহ। এই জিহাদিরা ক্রমাগত তাদের সংস্কৃতিকে আমাদের এখানে চাপিয়ে দিচ্ছে, অনুপ্রবেশ করে তারা সংখ্যা বাড়িয়ে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে। তাই সেকুলার গানে আবার বলছে, তারা রবীন্দ্রসঙ্গীতকে তারা সেকুলার গান মনে করে না, তারা শ্যামাসঙ্গীতকে সেকুলার করে না, বাউলকে তারা সেকুলার গান মনে করে না, তাই বাউলের মাজারের ওপর হামলা হয়। আপনারা যেমন বিভিন্ন বিটে কাজ করেন সাংবাদিকরা, সেরকম আমি একটা বিটে কাজ করি। সনাতনী হয়েও একটা বিট আমাদের আছে, যেটা বাংলাদেশ বিট। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন যে সংগঠন আছে তাদের সঙ্গে কাজ করি। প্রতিদিন অন্তত 2 ঘন্টা করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খবর নিই, কোথায় কী ঘটছে না ঘটছে। অসুবিধার জায়গাটা এটা যে বাংলাদেশে যে অসুবিধাটা আছে, যে সনাতনী হিন্দুরা সংগঠিত না হওয়ার জন্য যে ঘটনাগুলো ঘটেছে, আজকে পশ্চিমবঙ্গের শিক্ষিত বাঙালিরা এই অসংগঠিত অবস্থায় থাকার জন্য বাংলাদেশের অবস্থা এই পশ্চিমবঙ্গের বুকে ঘটবে, সেটার জন্যই শাঁখ বাজিয়ে বাজিয়ে সবাইকে জাগানোর চেষ্টা করি। কেউ জাগলে ভালো, না হলে আমার বক্তব্য বলে যাব একজন মূর্খ কুলাঙ্গার হিসেবে। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটলো, দীপুচন্দ্র দাসকে যেভাবে ঝুলিয়ে তাকে পশুর মতো নগ্ন করে তাকে পিটিয়ে তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তা দেখে আমরা শিউরে উঠেছি। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে আমাদের চোখের আড়ালে সনাতনীদের সঙ্গে আরও কী কী ঘটে যাচ্ছে তার কোনো ঠিকানা আমরা জানি না, আমরা বুঝতে পারছি না, সেটা ভাবতে গেলেও আমাদের ভয় করছে। সেখানে আমরা দেখেছি আমাদের এখানকার যারা সোকল্ড বুদ্ধিজীবীরা আছেন, তারা গাজাতে কি হলো, প্যালেস্টাইনে কেন বোমা পড়লো, কেন ভারত জল বন্ধ করে দিল পাকিস্তানে, তার জন্য রাস্তায় নেমে পড়েন প্রতিবাদ মিছিল করতে, ক্যান্ডেল লাইট ভিজুয়াল করতে। সেখানে দাঁড়িয়ে বাড়ির পাশে বাংলাদেশে সনাতনীদের ওপর এইরকম অত্যাচার হচ্ছে, মা বোনেরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন। তাদেরকে নিয়ে এই মানে সোকল্ড বুদ্ধিজীবীদের কোনো বক্তব্য নেই, কি বলবেন এ বিষয়ে? আপনি খালি দীপুর চিন্তা করছেন বা সম্রাটের চিন্তা করছেন, মোটামুটি
এই ঘটনা তো একদম স্বাধীনতার আগে থেকে চলছিল, এটা তো নতুন কিছু নয়। মোটামুটি যদি আমি 5ই আগস্টের পর থেকে ধরি, তাহলে অফিসিয়ালি 2250-এর কাছাকাছি আক্রমণ হয়েছে, যার মধ্যে প্রায় 500 থেকে 550 জন হিন্দুকে বীভৎসভাবে মারা হয়েছে। আপনাদের সামনে যদি আমি সেই ছবি দেখাই, আপনাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে। বীভৎসতা আপনারা দেখেছেন কোথায়? মানে যদি আপনারা দেখেননি যে 3000 পুলিশকে উলঙ্গ করে মারতে মারতে পুড়িয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ল্যাম্পপোস্টে, বিভিন্ন ব্রিজে, তো হিন্দুদের মারার সংখ্যাটা তার থেকে একটু কম 550। তো সেটা তো চোখে আসার কথা নয়। আর এখানে এই যাদের কথা বলছেন না, এই গাজা ফাজা অমুক তমুক, তারা কমিউনিস্টরা বা আলট্রা লেফটিস্টরা, তাদের চোখ পাল্টি করার একটা খুব সুন্দর অভ্যেস আছে। চোখ পাল্টি করে দাও, তাদের মধ্যে আপনি সব পাবেন। আপনি লেখক পাবেন, অভিনেতা অভিনেত্রী পাবেন, আপনি সেখানে জাজ পাবেন, এক্স জাজ পাবেন, হ্যাঁ, যারা বামপন্থী। তো তারা এই চোখ পাল্টি করবে। তারা সনাতনীদের কথা বললে সনাতনীদের কথা বলা হবে না, এটাই জানার কথা। সনাতনীদের উপর অত্যাচার তো শুধু এক জায়গায় হচ্ছে না, বিভিন্ন জায়গায় হচ্ছে। আর সেই জায়গায় হয়তো কোনো সময় মানুষের চোখে পড়ছে, কোনো জায়গায় চোখে পড়ছে না। এবার সেটা মানুষের চিন্তার জায়গা আছে, যে মানুষ যদি ভাবে যে ওরা মার খাচ্ছে আমরা সুখে আছি, তাহলে ভাবতে হবে যে কালকে যখন তোমার মেয়েকে টেনে নিয়ে যাওয়া হবে, তোমার ছেলেকে যখন কোপানো হবে, তখন এই সংখ্যাগরিষ্ঠতার হিসাব জানিয়ে কিচ্ছু করতে পারবে না। কারণ তোমার যে ভাই, যে বামপন্থী এবং সেকুলার মাইন্ডসেটের লোকেরাই তোমার সমালোচনা করবে। তারা বলবে তোমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিল, কেন তুমি তুলে নিয়ে যেতে দিলে না? ওদের তো কোপানোর জন্য কিছু দরকার আছে, তোমার ছেলেকে কোপাচ্ছে, ওদের অসুবিধে কে আছে? প্রতিবাদ করার জায়গা নেই, প্রতিবাদ করবে না, মার খাও। আমরা ওই সেই বলে না, অনেকগুলো ছাগল বাঁধা আছে, একটা ছাগল কাঁঠাল খাচ্ছে, কাঁঠাল বাঁধা খাচ্ছে, দুটো ছাগল কাঁঠাল বাঁধা খাচ্ছে, আর আরেকজনকে তুলে নিয়ে গিয়ে কাটা হচ্ছে। তখন একজন ছাগল আরেকজন ছাগলকে বলছে যে আমাকে বলেছে আমাকে কাটা হবে না, ওকে কাটা হয়েছে, আমাকে কাটা হবে না। কিন্তু তার পরের দিন যে তাকে কাটা হলো, সেটা মানুষের চিন্তার মধ্যে রাখার দরকার আছে। যে যদি সনাতনীরা আরও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে থাকে, তাহলে সেটা যে কোনো জায়গা হতে পারে। পাকিস্তান দেখিয়ে দিয়েছে কীভাবে অত্যাচার হচ্ছে, বাংলাদেশ দেখাচ্ছে অত্যাচার হচ্ছে, আফগানিস্তান হিন্দু শূন্য। ভারত হতে কতক্ষণ লাগবে? আজকে পশ্চিমবাংলায় ধুলিয়ান, শামশেরগঞ্জে আমি নিজে সেই অঞ্চল ভিজিট করেছি, মোথাবাড়িতে আমি নিজে ভিজিট করেছি, সেখানে কি করুণ কন্ডিশন। সেই সমস্ত পরিবারে ভিজিট করেছি যেখানে বাড়ি ঘরদোর পোড়ানো হয়েছে, মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, চন্দনের বাড়িতে, গোবিন্দদার বাড়িতে কোপানো হয়েছে, তাদের বাড়িতে আমি ভিজিট করেছি। ফলে কে বামপন্থী কে দক্ষিণপন্থী এটা বিচার হয় না, বিষয়টা এটা হয় যে কে হিন্দু, তাদের বেছে বেছে কাটা হবে, এটাই বিষয়।